না বলে আমাদের ব্ল্যাক ডায়মন্ড স্যারকে ডাকার আগে আপনাদের সবাইকে রিকোয়েস্ট করবো দাঁড়িয়ে একদম পা দিয়ে হাত ধরে মাধ্যমে আমাদের রাজীব স্যারকে এবং ফুলের সঙ্গে যাওয়ার জন্য আমি দেখে নিচ্ছি আমাদের স্যার এবং ইংরেজি স্যারকে ফুলের মধ্যে দেওয়ার জন্য একদম পা দিয়ে হাত ধরে হবে এক্সাইটমেন্ট দেখাতে হবে। থ্যাংক ইউ। এতক্ষণ ধরে আশরাফুল আলম কি সুন্দরভাবে আমাদের কোঅপারেশন করছিলেন, খুব সুন্দরভাবে অলরেডি ওনার ভিতরে যে অভিজ্ঞতা বা ট্যালেন্টটাকে বিকশিত করছিলেন। তো ওনার জন্য একটা বিগ ক্লাপ চাইবো, পাঠিয়ে জোরসে আরো জোরে আরো খালি আরো জোরে। ওকে, থ্যাংক ইউ। অনেক কিছু আমরা পেলাম আজকের সেশনে, খুব ভালো লাগছিল আমার যে আপনারা সব রেডি হয়েছেন, অনেকটা দূর পর্যন্ত এগিয়ে যাবেন আমি দেখতে পাচ্ছি। আর আমার এই নর্থ বেঙ্গলে আসা 2015 সাল, আমি যখন প্রথমে এসেছিলাম ট্রেনে এসেছিলাম, এসে কোচবিহার স্টেশনে যখন নামি ওখান থেকে আসে আমি কোচবিহার টাউন চক্রবর্তী হোটেল, তারপর ওখান থেকে চলে যাই দিনহাটা নিরালা হোটেল। মাত্র 5টা প্রোডাক্ট নিয়ে এসেছিলাম, কাকে দেব সেই লোকগুলো আমি জানতাম না। 2015 সালে জীবনে ফার্স্ট টাইম কোচবিহারে আসা, তারপর আমার কিছু লোকের সঙ্গে পরিচয় হয় নিরালা হোটেল দিনহাটা, তারপর আমার সঙ্গে পরিচয় হয় মিস্টার দিলীপ মহান্ত। এই মানুষটার সম্পর্কে যদি বলতে থাকি অনেকটা সময় চলে যাবে, তার কারণ হচ্ছে আজকে আমাদের আরেকটা প্রোগ্রাম অলরেডি রেডি, যারা অপেক্ষা করে বসে আছেন আমাদের সঙ্গে সাক্ষাৎ করবেন, আমাদের থেকে কিছু কথাবার্তা শুনবেন, মরিগর হিস্ট্রি। তাই আমরা বেশি কিছু সময় হয়তো আর দিতে পারবো না, অল্প কিছু সময়ের মধ্যে আমি বোঝানোর চেষ্টা করবো বা তুলে ধরার চেষ্টা করবো। তো সেই দিলীপ মহন্ত আজকে আমূল পরিবর্তন, সর্বদিক থেকে ডেভেলপমেন্ট হয়েছে, আপনারা দেখছেন, খুব দুর্দান্ত লিডারশিপ দিয়েছেন। তাই দিলীপ মহন্তর জন্য একটা বিগ ক্লাপ চাইব, ফাটিয়ে জোরসে আরো জোরে। ওই সঙ্গে দিলীপ মহন্ত যে লিডারশিপটা একটা কোর কমিটি, কোর গ্রুপ, কো লিডার গড়ে তুলেছে, তারা আপনাদের খুব প্রিয় মানুষ। বিমান বাসনিয়া স্যার, ইন্দ্রনীল স্যার, তালিকই এই সমস্ত মানুষরা কত মানুষকে রেডি করে দিয়েছেন। এটা গর্ব, নর্থ বেঙ্গলের গর্ব। আজকে ভাস্বতী চক্রবর্তী দুর্দান্ত লেভেলে প্রেজেন্টেশন দিয়েছেন, তো কি একটা প্রাপ্য নয় আপনার থেকে? আরো জোরে। আরে মহিলারা গর্ব, আপনাদের গর্ব। যেমন এদিকে ডক্টর করেন বেয়ারা আর এদিকে ভাস্বতী চক্রবর্তী প্রোডাক্ট প্রেজেন্টেশন দিলেন নাকি? মহিলাদের গর্ব হওয়া দরকার। আমাদের দরকার নারী জাতি
জাগরণ গড়ে তুলতে হবে, সমস্ত মহল, সমস্ত শ্রেণী আমাদেরকে পৌঁছাতে হবে। আমরা সবাই জানি যে আজকে আমরা একটা মহামারী দিনের উপর দিয়ে আমরা পাস করছি, জানো সেই জায়গা আমরা রুখে দিতে পারি আমাদের সক্রিয়তা, আমাদের চিন্তা ভাবনার মাধ্যমে। আমরা একটু যদি ভাবনাটা ভাবিয়ে দিতে পারি, আমরাই মানুষ, আমরাই পারি, জানো আমরা ভাবাতে পারি। এখানে সমস্ত যে মানুষ রয়েছেন, গুরুজন ব্যক্তিরা রয়েছেন, মায়েরা রয়েছেন, বোনেরা রয়েছেন, ভাইয়েরা রয়েছেন, প্রত্যেকে আমরা আমাদের এবিএস গ্রুপের পক্ষ থেকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। আর আমার মহাগুরু রয়েছেন, যিনি আমাকে আলোকিত করেছেন, আলো অন্ধকার জগৎ থেকে আলো জগতে নিয়ে এসেছেন। সেই যে মহান ব্যক্তিত্ব, আমার কাছে হচ্ছে কিভাবে প্রশংসা করব সেটা আমার হয়তো জানা নেই, কিন্তু হয়তো আমি বলি, এটা বলা হয় যে সুপ্রিম সোল, সবার ঊর্ধ্বে। কারণ আমার জীবনে আমূল পরিবর্তন পাইয়ে দেওয়া। আমি যদি এখন 2013 থেকে এই 8 বছরের জার্নি এর কথা বলি, অনেকটা সময় চলে যাবে, হয়তো অন্য কোনো সেশনে আমরা পাবেন। তাই আমার সেই মহান ব্যক্তিত্ব মানুষ, সুপ্রিম সোল মিস্টার অলোক মুখার্জির একটা বিখ্যাত চাই থাকে কতটা সৌভাগ্য আমাদের একটা ফিলিংস শেয়ার করব। কলকাতা থেকে আমরা ঝাড়খণ্ড থেকে আমরা কোচবিহার। তো স্যার যখন নিজের গাড়িতে বসে যখন চালিয়ে আসতেন, তো আমি বলছি স্যার এতটা পথ কি কষ্ট হয় স্যার, এতটা পথ টানা আপনি পারবেন না। কারণ স্যার এতটা চালায় না, কখনো হয়তো টুকিটাকি চালায়, কারণ অন্য কেউ চালায়। বলছি রাধে সাহেব, এর একটা মজা আলাদা, এর একটা ফিলিংস আলাদা। তো আমি যখন পাশে বসে আছি, পাশের সিটটায়, তো আমার মনে মনে ভিতরটা মানে যেন কেঁপে উঠলো, আমার লোকগুলো খারাপ হয়ে গেল। কেন হচ্ছে যেন যে এটা একটা নিচে চালানো একটা ফিলিংস আলাদা, তার একটা আলাদা মজা আলাদা। প্রিমিয়াম কার, জাগুয়ার, পাশে স্যারের পাশে বসে যাচ্ছি, এই যে কি আনন্দ আর কি শান্তি, কি বোঝাবো আর বলে পারবো না। সারা রাত থেকে আসলাম স্যার, এইবার কি ডিফারেন্স করবো, কার জন্য আসলাম, কি জন্য আসলাম, কেন আসলাম, সারা রাত জেগে। স্যার বললেন না, আমি সারা রাত জেগে কোচবিহারে গিয়ে পৌঁছাবো, তার ওখানে হোটেল নেবো, ওখানে গিয়ে থাকবো, রাত্রিতে আমি কোনো জায়গায় নাইট হোল্ড করবো না। স্যার আপনার কষ্ট হবে, বলি না ভাবুন, টাইমটাকে ম্যানেজ করুন। টাইমটা ম্যানেজ করার পর আমরা কিছুটা টাইম যখন ম্যানেজ করলাম, কালকে আমরা একটা মিটিং করে নিলাম। তো এইটা হচ্ছে দূরেরটা দেখা। যদি আমরা ওখানে ওই টাইমটা হোল্ড করতাম, আমরা একটু বিলাসটা করতে মানে নিজে ঘুমাবো, এইগুলো পরের দিন আসতে পারতাম, তাহলে কিন্তু আমাদের বিল্ডিংটা আর হতো না। ইয়েস আর নো? তাহলে আমরা রাত্রিটা কি করলাম, টাইমটা সেভ করলাম, ড্রাইভিং করে অনেক চলে আসলাম কোচবিহারে, সকালবেলা 7টার সময় হোটেল নিলাম, আমরা মিটিং কল করলাম 4টের সময়। 4টের সময় গ্রুপ চলে এসছে আমাদের কাছে, আমাদের সাথে সাক্ষাৎ করতে এসছে, কিছু কথা শুনতে এসছে, কিছু করতে চাইছে। তারা খুব আপ্লুত। কিন্তু কোচবিহারে অনেক মানুষ ছিল, তারা সংবাদ পেয়েছে, কিন্তু আমাদের কাছে আসতে পারেনি। ওটা কার বাধা জানেন? ওটা গড গিফটের বাধা, ওটা আমাদের বাধা নয়। যিনি কন্ট্রোল করেন, কন্ট্রোলিং পাওয়ারটা, কন্ট্রোলিং সিস্টেমটা ওনার হাতে আছে। চাবিকাঠি কার হাতে আছে? ওনার হাতে আছে। তা আপনার পাশে থাকলেও আপনিও আসতে পারবেন না। এত সহজ আপনি আসবেন দেখা করতে? কি ঠিক ভুল?
বিষয়টা বোঝার চেষ্টা করুন। তো এই যে ফিলিংস, এটাকে বলা হয়, আমরা বলি না আপনাদের ডাউন লাইন, হার্ড লাইন, এগুলো আমরা কখনো বলি না। আমরা বলি আপনারা আমাদের বিজনেস পার্টনার। আমরা কি বলি? আপনারা আমাদের বিজনেস পার্টনার, পার্টনারশিপে আমরা ব্যবসা করছি। তাই আমরা কখনো আপনাদেরকে এই চোখে দেখি না, খারাপ চোখে কোনো খারাপ নজরে দেখি না। আমরা ভাবি আমাদের একটা ফ্যামিলি রয়েছে, আমাদের চিন্তা ভাবনাটা সবার মধ্যে বিকশিত করে দেওয়া দরকার, ডেভেলপমেন্ট করে দেওয়া দরকার, সবাইকে গড়ে তোলা দরকার। তাই আমরা দৌড়ে এসেছি। আপনারা ভাবুন, আমরা 11 তারিখে বেরিয়েছি, আজকে আপনাদের সঙ্গে মিট হচ্ছে। 11 তারিখ গেল, 12 তারিখ গেল, 13 তারিখ গেল, 14 তারিখ আপনাদের সঙ্গে সাক্ষাৎ করার জন্য। আপনারা আমাদের বিজনেস পার্টনার। তো বিজনেস পার্টনার মিন্স সমগোত্রীয়, সমচিন্তা ভাবনা। ইয়েস নো? সবকিছু সমচিন্তা ভাবনা। তাই আমরা চাইছি যে মরিঙ্গো অর্গানিক্সের যে আমরা যে দীর্ঘ 8 বছর ধরে যে জার্নি, যে তার মেহনত, তার অ্যাকশন প্ল্যান, তার ভিশন, তার মিশন, তার পারপাস, এগুলো তুলে ধরার চেষ্টা করতে এসেছি। সেইগুলো যদি আমরা বোঝাতে পারি বা আপনারা যদি বুঝে নিতে পেরেছেন, তাহলে পার্টনারশিপটা গড়ে উঠবে আর পার্টনারশিপে দীর্ঘমেয়াদী হবে। আমার কাছে পার্টনারশিপের মিনিংসটা একটু আলাদা ধরনের। অনেকে ছোটখাটো নিয়ে একটু হিসাব করে। তো আমি এই পার্টনারশিপ সম্পর্কে একটু হয়তো আপনাদের বলবো। এই দেখুন, আমাদের এই বিজনেস একটা জগৎ, আর তারপরে আমাদের বেঁচে থাকার একটা জগৎ আছে। কি বেঁচে থাকার একটা জগৎ আছে, কিন্তু এই বেঁচে থাকার জগতের মধ্যে একটা রহস্য আছে। রহস্যটা কি? যে আমরা এই পৃথিবীতে এসেছি, হয়তো এটা আমাদের ভাড়ার বাড়ি। এই ভাড়ার বাড়িতে আমরা কতদিন থাকবো? যেদিন মালিকের ডাক আসবে সেদিন এই ভাড়ার বাড়ি থেকে আমাদের চলে যেতে হবে। ঠিক আছে? ভুল? কিন্তু এই ভাড়ার বাড়িতে আসার পর আমি যতদিন ভাড়ার বাড়িতে থাকলাম, আমার কর্মটা কি সেটা আমাকে কিন্তু সমাজকে দেখিয়ে যেতে হবে যে আমি কোন কর্মের সঙ্গে যুক্ত ছিলাম। সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট। তো আমি মনে করি আমি যে কর্মের সঙ্গে আছি, যে পার্টনারশিপটা আমাদের গড়ে উঠেছে, সেটা বৃহত্তর একটা পার্টনারশিপ, যার কোনো ভাগ করা যায় না, ভেদাভেদ করা যায় না। উদাহরণ, দাম্পত্য জীবনে দেখবেন একটা অচেনা ব্যক্তি আর একটা অচেনা নারী, একটা অচেনা পুরুষ, অচেনা নারী, ঠিক সময়ে কিন্তু তাদের একটা দাম্পত্য জীবন গড়ে উঠে গেছে। এটাকে কি বলা হয়? লাইফ পার্টনারশিপ। কি বলা হয় না? লাইফ একটা পার্টনারশিপ গড়ে ওঠে। আচ্ছা, এই পার্টনারশিপটা কি মনে হয়? কখনো আমরা সমাজে দেখেছি লং টাইম চলে যাচ্ছে। আমি আমার বাবার ক্ষেত্রে বলি, আর আমার মার ক্ষেত্রে বলি, আমার বাবা মার এত সুন্দর একটা পার্টনারশিপ গড়ে উঠেছিল, তারা কখনো ছাড়াছাড়ি হয়নি, তাদের মধ্যে বচসা হয়েছিল, ভুল বোঝাবুঝি হয়েছিল, তারা আবার কিছুদিনের মধ্যে মিটিয়ে নিয়েছিল। ঠিক, এটা হলো পার্টনারশিপ, দীর্ঘমেয়াদী। আপনি 70 বছর, আপনি 75 বছর ধরে কিন্তু তারা পার্টনারশিপটাকে বজায় রেখেছে, একে অপরের পরিপূরক। এটাকে বলে পার্টনারশিপ। স্যার, আমাদের মরিঙ্গোর এই যে এবিএস গ্রুপের যে পার্টনারশিপটা গড়ে উঠেছে, যে কোর গ্রুপটা যে গড়ে উঠেছে, যে লিডারশিপটা গড়ে উঠেছে, এটা খুব দীর্ঘমেয়াদী। আপনারা দেখতে থাকবেন, হয়তো আমি বললাম 70টা বছর, এরকম কত বছর চলে যাবে, এই এবিএস গ্রুপ কখনো ভাঙছে না, ভাঙবে না।
এটা একটা অটো মডেল সিস্টেম, বেয়ারিং সিস্টেম। এখানে প্রচুর মানুষ আসবে, না বুঝে আসবে, এখানে বোঝানো হবে মানুষগুলোকে, ক্র্যাক মানুষগুলো টেরা মানুষ, বাঁকা মানুষ, সমাজে পড়ে থাকা, লজ্জিত মানুষ, ঘৃণা মানুষ, সম্মান দেয় না, পিছিয়ে পড়া মানুষ, কোন থাকা মানুষ, যারা জর্জরিত মানুষ, গোলায় দড়ি দিয়েছে সেই মানুষ এসছে আমাদের কাছে। সংসার চালাতে চালাতে তিক্ততা হয়ে গিয়ে গোলায় দড়ি দিয়েছে, তো আমরা গোলায় দড়ি দেবে কেন আমাদের কাছে? আসলে বিষ খেয়ে নিয়েছে এরকম মানুষ রয়েছে, রাগের চোটে চলে গেছে, সেই মানুষরা চলে এসছে। কি এবিএস গ্রুপের কাছে আসলে পরে দারুণ পার্টনারশিপ গড়ে ওঠে। তো সেই এটাই বলবো যে এরকম একটা পার্টনারশিপ আপনি গড়ে তুলুন, যেটা অমর, জেনারেশন টু জেনারেশন একটা ফাউন্ডেশন গড়ে তুলুন, একটা সিস্টেম গড়ে তুলুন, যেখানে অনেক মানুষ কিন্তু এই সিস্টেমটাকে ফলো করে। তাই আমরা বহু মানুষকে তৈরি করেছি, আরো আমরা তৈরি করব। পারফেক্ট কিছু মানুষ আমরা তৈরি করতে চাই, যেটা হলো অ্যাক্টিভ পার্টনারশিপ। কেউ কিন্তু অ্যাক্টিভ হয়ে আমরা আসি না, কাজ করতে করতে, ইমপ্লিমেন্ট করতে করতে, প্র্যাকটিস করতে করতে আমরা একটা জায়গায় যখন দাঁড়াই, তখন মনে হয় যে এই লোকটার মধ্যে কিছু একটা গুণগত মান গড়ে উঠেছে, সিস্টেম গড়ে উঠেছে, সিনক্রোনাইজ গড়ে উঠেছে, সিস্টেমেটিক গড়ে উঠেছে। তাই আপনারা দেখবেন অনেক সিনক্রোনাইজ মানুষরা বসে আছেন এখানে, নলেজেবল মানুষরা বসে রয়েছেন। আপনারা ভাববেন যে এই সমস্ত ছেলেরা যে কথা বলে তাতে আপনি ভালো কথা বলেন, খুব স্বাভাবিক, আপনি ভালোই কথা বলেন, আপনার দ্বারা সম্ভব এই কাজটা করা। এটা যদি আপনার মধ্যে ডেভেলপমেন্ট হয়, যে যারা স্টেজে বলছিল তাদের কথাটা আমার খুব ভালো লাগেনি, এর থেকে আমি ভালো কথা বলতে পারি, ওয়েল এন্ড গুড, আপনি চলে আসুন, আপনার জন্য এই কাজটা, তাই কিন্তু আপনি এখানে এসেছেন। তাই আমাদের একটা দীর্ঘমেয়াদী পার্টনারশিপ করে তুলতে হবে। এই 1 বছর 2 বছর 3 বছর নয়, বাকি জীবনটা কি করবেন আপনি বলুন? বাকি জীবনটা কি যে কাজের সঙ্গে যুক্ত ছিলেন সেই কাজ আপনি করবেন? মায়েদের ক্ষেত্রে একই বলবো, সারা জীবন কি রান্নাঘরে কাজ করবেন? সারা জীবন কি ফ্যামিলিকে পরিষেবা দেবেন? সারা জীবন কি সন্তানকে পরিষেবা দেবেন? হাজবেন্ডকে পরিষেবা দেবেন? শ্বশুর শাশুড়িকে পরিষেবা দেবেন? মনে হয় না যে এক্সট্রা কিছু একটা কাজ করা, জনমুখী প্রকল্পে কাজ করা, মানুষ এই মহামারীর থেকে বাঁচা। আপনি শুনতে এসেছেন আজকের এখানে প্রোগ্রামে, আপনি শোনার পর আপনি 5টা লোককে বলবেন যে 5টা মানুষকে কিভাবে বাঁচানো যায়। তো আমাদের ধর্ম হচ্ছে যে মানুষকে সুস্থ করা, আমাদের ধর্ম হচ্ছে মানুষকে পরিষেবা দেওয়া। আর এই পৃথিবীতে যা কিছু আবিষ্কার হয়েছে মানুষকে নিয়েই আবিষ্কার হয়েছে। কি মানুষের বাইরে কিছু হয়েছে? সবকিছু মানুষ থেকে, যেমন এই মাথার উপর থেকে সবকিছু আইটেম, সবকিছু প্রোডাক্ট, সবকিছু মানুষকে ব্যবহারযোগ্য জন্যই কিন্তু আবিষ্কার করা হয়েছে। তাহলে প্রশ্ন এখানে থেকে গেল যে যদি মানুষের জন্য তৈরি হলো, কিন্তু মানুষ তো ব্যবহার করার আগে অসুস্থ হয়ে মারা যায়, এসে না ব্যবহার করতে পারছে না, সে অসুস্থ হয়ে মারা যাচ্ছে। তাহলে ফার্স্ট কাজ হচ্ছে যে মানুষকে আগে সুস্থ দিতে হবে, এসে না? তাহলে ব্যবহারযোগ্য জিনিসপত্র, ব্যবহারযোগ্য ব্যবসা, তারা যে আইটেম নিয়ে ধরে বসে আছে তাদের ব্যবসা চলবে যদি মানুষ পৃথিবীতে না থাকে। রাইট না? মানুষ যদি পৃথিবীতে না থাকে তাহলে ওই আইটেমগুলো চলবে কিভাবে? চলবে না। কি রাইট না? আমি বলতে পারছি না, জ্ঞান তো বুঝতে পারছেন তো? তাহলে আমাদের যে প্রোডাক্টটা রয়েছে ভাষণটি যেটা দেখে গেল যে মানুষের ভিতরের সমস্ত অর্গানগুলোকে ঠিক রাখার জন্য একটা প্রোডাক্ট আবিষ্কার হয়েছে, সেই প্রোডাক্টটা খেলে পরে আমরা সুস্থ আছি। ভাস্বতীর বাবা অনেক রোগে আক্রান্ত ছিল, বহু ডাক্তার দেখিয়েছে, সমস্ত ডাক্তার নামকরণ হয়ে গেছে, চিহ্নিতকরণ হয়ে গেছে, রোগ সারছে না। ভাস্বতী নিজে বলছে আমি খুব মর্মান্তিক অবস্থা ছিলাম,
কিন্তু আজকের আমাদের এই ফাইটোসাইন, জয়জিৎ, সেলারি আমার বাবাকে সুস্থতা দিয়েছে। আর এর থেকে তৃপ্তি কোথাও পাবেন? পাবেন না। তাই আমাদের প্রত্যেকটা ডিস্ট্রিবিউটরদের বলবো, প্রত্যেকটা পার্টনারদের বলবো যে প্রোডাক্টের প্রতি একটা দখল নিন, প্রোডাক্টের ভিতরে আপনি ঢোকার চেষ্টা করুন, প্রোডাক্টের পাওয়ার সম্পর্কে বোঝার চেষ্টা করুন। আমাদের অনেক স্যার বলে গেছেন যে প্রোডাক্টটা কি, কেন খাবেন, কি কারণে খাবেন। এটা যখন আপনার মধ্যে উপলব্ধি আসবে তখন আপনার মনে হবে যে আমি আরো 5টা লোককে 10টা লোককে আমি এই প্রোডাক্ট সম্পর্কে বলবো। সিম্পল একটা বিজনেস লুকিয়ে আছে, একদম সরল সিধা বিজনেস। আমার মনে হয় এই বিজনেসটা করার জন্য আমরা হেভি কিছু চিন্তা ভাবনা করতে হবে না। একদম যেটা বলে আপনি যে কাজটা করতে করতে কাজটা করে দেবেন। আমি একটা সিম্পল একটা থিওরি আপনাদের দেখিয়ে দিয়ে যাবো, এটা যদি আপনি ধরে নিতে পারেন। আচ্ছা আপনারা বলুন, এই যে আপনি যে কাজের সঙ্গে যুক্ত আছেন, চাকরি হোক, ব্যবসা হোক, বা যে কোনো কৃষি কাজে হোক যুক্ত আছেন, কারণ ওইগুলো যদি ছেড়ে দেন তাহলে ওই কাজগুলো করবে কারা? চাকরি করা যদি বন্ধ হয়ে যায় তাহলে ডিপার্টমেন্টগুলো চলবে কিভাবে? ঠিক বলছি না বলছি? কৃষি কাজ যদি বন্ধ হয়ে যায় আমরা খাবো কি? ঠিক বলছি না বলছি? তাহলে এগুলো সব থাকবে, এগুলো আমাদের করতে হবে। তার মধ্য দিয়ে একটা বিজনেস হয়ে যেতে পারে। বিজনেসটা হচ্ছে মানুষকে পরিষেবা, মানুষকে কি কনসাসনেস করা, মানুষকে একটা সঠিক গাইডেন্স তৈরি করা, সঠিক মেসেজ পাস করানো। এগুলো হাটে বাজার থেকে হতে পারে, এটা স্কুলের স্টুডেন্টকে দিতে গিয়ে হতে পারে, এটা একটা বাজার করতে গিয়ে হতে পারে, এটা শেয়ারিং হতে পারে। যে কোনো জায়গায় আমার মানুষের সঙ্গে পরিচয় হলে আমি সেখানে এই কথাটা বলতে পারি। কেন? এই সায়েন্সটার কথা আপনি শুনেছেন, তারা জানে না। তাহলে ইউনিক সায়েন্স, ইউনিক বিজনেস কাকে বলে? যেটা লোক জানে না, আর যে জানে আর সে যদি জানায়, সেটা লোক যদি জরুরি মনে করে, প্রয়োজন মনে করে, গুরুত্ব মনে করে, তাহলে পাবে কার কাছ থেকে? যে জানাবে তার কাছে। কেন? সে তো ওইটা মার্কেটে প্রচার করে দেয়নি। যেহেতু মার্কেটে প্রচার করে দেয়নি, সে একটা জায়গায় আবদ্ধ করা আছে, একটা কোম্পানির কাছে আছে, একটা ঘরের মধ্যে আছে, তো সেক্ষেত্রে জনসাধারণ জানে না। যখন আপনি জানাচ্ছেন তখন ওনার মনে হচ্ছে তাহলে আমি একটু খেয়ে দেখি, ব্যবহার করে দেখি। যখন ব্যবহার করে দেখার চেষ্টা করবে তখন কিন্তু ও বলে কোথায় পাবো, তখন বলে আপনি আমার কাছে পাবেন। তাহলে বিজনেসটা হচ্ছে কি বিজনেস? মনোপলি বিজনেস। অর্থাৎ আপনি যত লোককে জানাবেন তত লোক আপনার থেকে এসে নিতে হবে। ইয়েস আর নো? তাই এই বিজনেসটাকে বলা ইউনিক। এবারে আপনারা বলুন, ভারতবর্ষে 140 কোটি মানুষ, রাইট আর নো? আচ্ছা 140 কোটি মানুষের মধ্যে কত মানুষ অসুস্থ আপনার মনে হয়? কেমন দাদা ভাই আপনার? 140 কোটির মধ্যে কত মানুষ অসুস্থ? কত কোটি? 60 কোটি। আপনার কত? আর কেউ বলবেন? 100 কোটি লোক অসুস্থ। দেখুন তাহলে ক কোটি লোক সুস্থ আছে? 40 কোটি। 100 কোটি লোক অসুস্থ হয়ে আছে। 100 কোটি লোক অপেক্ষা করছে ফাইটোসাইনটা খাওয়ার জন্য। তার জন্য একটা বিক্রম হবে না? 100 কোটি লোক। এবার ভাবার চেষ্টা করুন, এবার আমাদের হচ্ছে লাইফস্টাইলের কথা বলি, বা আমাদের জীবনযাত্রার কথা বলি, বা আমরা যে ফ্যামিলি থেকে গড়ে উঠেছি, বা যে সোসাইটি থেকে গড়ে উঠেছি, তার একটা ওই মাসিক একটা টাকা লাগে, যেটা বলা হয় যে মডেল নাম্বার 10, মডেল নাম্বার 20, মডেল নাম্বার 30, মডেল নাম্বার 50। এটাকে আমার ভাষায় 50 মানে যে মাসিক 50,000 টাকা ইনকাম করে, এরকম লোক আছে না? রাইট না? আর মাসিক 30,000 টাকা ইনকাম করে, এরকম লোক আছে না? কি কথা বলছি? কোথায় কথা বলছি আমি?
আমি কি পান্ডাতের সঙ্গে কথা বলছি? তো কই সারা নেই কেন আপনাদের? আওয়াজ করতে হবে, বুঝেছেন বুঝি না? দহরা আর মহড়া, আমি মহড়া দিচ্ছি, আপনাদের দহরা দিতে হবে, কি ঠিক না? তাহলে কি গান বাজনা হবে? গান বাজনা হবে না তো, হ্যাঁ কি না? আমি এতক্ষণ বললাম আপনারা আমার পান্ডাসি, তো আমার সঙ্গে সারা দেবে না? কি পান্ডাসি করে তুললেন এতক্ষণ ধরে? পান্ডাসি মানে কি? সম, হ্যাঁ কি না? গেছেন না? তো এইটাই বলছি, আমি মহড়া দিচ্ছি, আমাদের দহরা দিন, তাহলে তো কাজে লাগবে, হ্যাঁ কি না? তা বোঝার চেষ্টা করুন। তাহলে 30,000 টাকা একটা মডেল, হ্যাঁ কি না? 50,000 টাকা একটা মডেল, 20,000 টাকা একটা মডেল, 10,000 টাকা একটা মডেল, 5,000 টাকা একটা মডেল। এই তো সিনারি। মাসিক ইনকাম কত? বলে 5,000, রাইট নো? মাসিক ইনকাম কত? 10,000। তাহলে ঘর পাবে না পাবে না? ঘর পাবে না পাবে না? পাবে না। মাসিক ইনকাম কত? 5,000, পাবে, হ্যাঁ কি না? 10,000 টাকা ইনকাম করলে একটু ফাইন্যান্সিয়ালি ভালো, আর বিলো প্রপার্টি নিচে 5,000, হ্যাঁ কি না? ঠিক বলছি না ভুল বলছি? এই যে মডেল, মানে ইনকাম নিয়ে মডেল করা আছে, 5,000 মডেল, 10,000 মডেল, 30,000 টাকা মডেল, 50,000 টাকা মডেল, 1,00,000 টাকা মডেল, হ্যাঁ কি না? এই তো সিনারি মার্কেটে। আচ্ছা দেখুন, তাহলে এই মডেলটাকে চেঞ্জ করে দিতে পারি আমরাই চেঞ্জ করে দিতে পারি। আচ্ছা, আমাদের ফাইটোসাইন বিক্রি করলে আমাদের লাভ কত হয়? 500 টাকা, রাইট? ঠিক বলছি না ভুল বলছি? তাহলে আপনি ইনকাম করছিলেন কত টাকা? মাসে 5,000 টাকা, হ্যাঁ কি না? ঠিক বলছি না ভুল বলছি? আপনি ইনকাম করছিলেন কত টাকা? 10,000 টাকা। সারা মাস ধরে 30 দিন ধরে কাজ করছিলেন, ঠিক না ভুল? রাইট? এবারে আপনি মাসের শেষে কি বলছিলেন? সংসার চলে না, এই টাকায় সংসার চলে না, কিছু একটা করতে হবে, কিছু একটা সাইডে করতে হবে, হ্যাঁ কি না? রাইট? এবার ভাবার চেষ্টা করুন, এই আপনি 10,000 টাকা ইনকাম করছেন, আর তার সঙ্গে সঙ্গে আমাদের মরিঙ্গর কথাটা শুনতে পেলেন, বুঝলেন, বোঝার পর মাসে আপনি 10টা প্রোডাক্ট বিক্রি করছেন, তাহলে আপনার ইনকাম কত? মাসে 10টা প্রোডাক্ট ইনকাম বিক্রি করলে 15,000 টাকা, 5,000 টাকা। কটা প্রোডাক্ট বিক্রি করলেন? কত লোক? 100 কোটি লোক। ভারতবর্ষে কত লোক? 100 কোটি লোক। তার মধ্যে কটা দায়িত্ব নিয়েছে? 10টা। আচ্ছা, আপনার 20টা নিতে কেউ অপরাধ করেছে? 50টা নিলে কেউ বারণ করবে? আমি বলছি আমি 10টার বেশি আর করবো না, কি ঠিক বল? 11 নম্বর করতে, 11 নম্বর লোকটাকে বলতে অসুবিধা করেছে? কেউ বাধা দিয়েছে? কেউ বারণ করেছে? তাহলে কে বারণ করছে? কে বারণ করছে? সে কে? তাকে ধরতে হবে, ধরে তাকে গলা টিপে করে দিতে হবে, যে বারণ করা যাবে না। আচ্ছা স্যার, আপনারা 10টা প্রোডাক্ট বিক্রি করলেন মাসে, আচ্ছা এটা করা সম্ভব না অসম্ভব? সম্ভব। কোথায় বিক্রি করবেন? বাড়ির আশেপাশে, ইয়েস আর নো? কোথায় বিক্রি করবেন? 5 কিলোমিটার, 7 কিলোমিটার, 8 কিলোমিটার, 9 কিলোমিটার, 10 কিলোমিটারের মধ্যে, ইয়েস আর নো? বিক্রি করা সম্ভব। 10 কিলোমিটার 10টা কাস্টমার থাকবে না? থাকবে না? থাকবে না? থাকবে, রাইট? তাহলে ইনকাম কত হলো? 5,000। তাহলে কি হচ্ছে? আপনার চাকরি চলছে, ব্যবসা চলছে, রাইট? তাহলে কি হলো? দুটো টাকা এক জায়গায় হইলো, 10 আর 5 এলো কত? 15,000। তাহলে একটু ফাইন্যান্সিয়ালি ডেভেলপমেন্ট হলো। আর কেউ বলবে না আপনি বিলো প্রপার্টির মধ্যে বাস করেন, কেউ বলবে? কেউ বলবে কি? বলবে না, রাইট? চিন্তা করুন, আপনি এবার আমার নিজে টার্গেট নিলেন যে ঠিক আছে এই মাসে আমি 20টা প্রোডাক্ট বিক্রি করব,
এই মাসে কটা বিক্রি করবো? কত টাকা আসবে? 10,000 টাকা, রাইট? তাহলে ক মাস হলো? 2 মাস। আচ্ছা, পরের মাসে যদি টার্গেট নেন আরো 10টা, তাহলে কটা প্রোডাক্ট বিক্রি করা হলো? 30টা। কত টাকা ইনকাম হলো? আর আপনার চাকরি করছিলেন কত টাকা? তাহলে কত? 10 আর 15, 25,000 টাকা। স্যার, আপনার অভাব, অনটন, দুর্ভিক্ষ, যন্ত্রণা, জ্বালা এগুলো বুঝে যাবে? চলে যাবে? চলে যাবে না? চলে যাবে। টেনশন, খেতে ভালো হবে, বাজার ভালো করবেন, শান্তিতে খাওয়াবেন আর ঘুমাবেন, ঠিক না? বাজার ভালো নেই, শান্তি পাচ্ছেন না, টেনশনে ঘুমাচ্ছেন না, এরকম হচ্ছে না? কি কাল সকালবেলা টাকা লাগবে, টাকা নেই, হ্যাঁ কি না? তো কাল সকালবেলা একটা লোকে মরিঙ্গা বিক্রি করে দিলে 500 টাকা পাওয়া যাবে, ঠিক না? কি তাহলে আমরা টেনশন মুক্তি করলাম, রাইট? এইভাবে দেখি আমি এই জায়গায় দাঁড়িয়ে আছি, দেখুন এই জায়গায় দাঁড়িয়ে আছি, এই মিডিল লাইনে। তাহলে আমার দুটো পার্টনারশিপ, মানে একটা পার্টনারশিপের নামকরণ এ গ্রুপ আর একটা হচ্ছে বি গ্রুপ। ভাবুন, আমার এই এ গ্রুপে আছে 10টা পার্টনার, যারা কিনা মাসে 50টা করে প্রোডাক্ট বিক্রি করে, মানে তাদের আন্ডারে 50টা করে কাস্টমার আছে। তাহলে আমার প্রোডাক্ট সেল কত হবে মাসে? 10টা, তাহলে কত হলো? 500। মাসে কত প্রোডাক্ট সেল হলো? 500। আর আমার নিজের প্রোডাক্ট কত সেল হলো? 30টা, 40টা, 50টা। তাহলে আমি 50টা সেল করলে কত টাকা পেলাম? 25,000 টাকা। আর এদিকে কত সেল হলো? 500 প্রোডাক্ট সেল হলো মাসে। কেন? আমি সেল করছিলাম আর আমার সঙ্গে আরো 10টা ডিস্ট্রিবিউটর সেল করছে, ঠিক? সেম এই সাইডেও এরকম 10টা ডিস্ট্রিবিউটর, তারাও 50টা করে সেল করছে। এটাকে অ্যাক্টিভ ডিস্ট্রিবিউটর বলা হয়। কি ডিস্ট্রিবিউটর বলা হয়? অ্যাক্টিভ ডিস্ট্রিবিউটর। তাহলে এদিকে কত প্রোডাক্ট সেল হলো? 500। তাহলে 500 ইনটু 1120, সেল ভলিউমটা কত এসে যাচ্ছে দেখুন? 5,60,000। কত চলে আসছে? 5,60,000। 5,60,000 টাকা। মান্থ অফ টার্নওভার, সারা মাসে টার্নওভার কত হলো? 500 প্রোডাক্ট। কি বলছো? কত এলো? 44,815। কত পার্সেন্ট করেছেন? 8%। 12% করুন। 12% কত হলো? 67,200। ভাবু, আপনার সারা মাসে ইনকাম হলো 67,200 টাকা, আর এদিকে আমি যে 50টা প্রোডাক্ট বিক্রি করলাম 25,000, তাহলে কত হলো মাসে? হ্যাঁ, 90,000 টাকা। স্যার, আমার পক্ষে কি সম্ভব যে আমি 10টা লোকে সুযোগ দেব, সেই 10টা লোকে তারা 50টা করে কাস্টমার তৈরি করবে? এটা আমার পক্ষে সম্ভব না? সম্ভব না? আপনার পক্ষে সম্ভব? আপনার পক্ষে সম্ভব? তাহলে দেখুন, আপনি লড়াই করছিলেন ইনকামের জন্য, 10,000 টাকা লড়াই করছিলেন, 15,000 টাকা লড়াই করছিলেন, 30,000 টাকা লড়াই করছিলেন, কিন্তু আমাদের কাছে এমন একটা সিস্টেম আছে, সেই সিস্টেমটা যদি আমি ইমপ্লিমেন্ট করতে পারি, সেটাকে যদি ডেভেলপমেন্ট করতে পারি, তাহলে আমাদের ইনকাম লেভেলটা ইনক্রিজ হবে। ইয়েস আর নো? আচ্ছা, এটাকে বলা হয় রেকারিং ইনকাম। রেকারিং ইনকাম কেন? পরের মাসে তো ফের ওই 10টা লোক 50টা করে প্রোডাক্ট বিক্রি করবে। কেন? 50টা কাস্টমার কিন্তু তারা বিভিন্ন জায়গায় আছে, তারা কিন্তু এই প্রোডাক্টটা খেয়ে সুস্থ থাকতে চায়। ইয়েস আর নো? তাহলে পরের মাসে সেল কত হবে? ফের 5 লাখ। আচ্ছা, আমি এত টাকা, তো আমি চাইবো না যে পরের মাসে 10টা কেন আর 15টা ডিস্ট্রিবিউটরকে অ্যাক্টিভ করবো, ঠিক না বলুন? প্রথম মাসে কটা অ্যাক্টিভ করেছিলাম? 10টা। তার পরের মাসে আরো দায়িত্ব নিই, আরো 5টা। তাহলে পরের মাসে আমার সেল বলা হয়েছে যে 15টা ইনটু 50টা, তাহলে কত হলো? 750 প্রোডাক্ট। তাহলে 750 ইনটু 1120 সেল বলো? 8,40,000। হ্যাঁ, 8,40,000। 8,40,000।
পরের মাসে সেল ভালো হয়েছে। এইভাবে আমাদের অ্যাক্টিভ ডিস্ট্রিবিউটার সংখ্যা যদি আমরা বাড়াতে পারি, একটা এক্সাম্পল দিয়ে দিই। আমাদের কোম্পানিতে অ্যাম্বাসাডার হলে এখানে 2.5 কোটি টাকার ব্যবসা দিতে হয়। কত টাকা ব্যবসা দিতে হয়? 2.5 কোটি টাকা। আচ্ছা, 2.5 কোটি টাকা ব্যবসা, এদিকে 2.5 কোটি টাকা, এদিকে 2.5 কোটি টাকা, তার হচ্ছে 14%, মানে কত টাকা পাবো? হ্যাঁ, তারপরে বলুন, ক্যাটার করে বলুন, সময় নেই। কত? 35 লক্ষ টাকা। কত লক্ষ টাকা পাবো? কত টাকা ব্যবসা দিতে হবে? 2.5 কোটি টাকা, কি না? তাহলে দেখুন, আমার কাজ হবে অ্যাক্টিভ ডিস্ট্রিবিউটারের সংখ্যা বাড়িয়ে দেওয়া। তাহলে আমি ধরে নিই আমার এই গ্রুপের 100 ডিস্ট্রিবিউটার যারা কিনা 50টা করে হাইস্ট প্রোডাক্ট বিক্রি করে, তাহলে কত সেল ভলিউম আসবে? কত প্রোডাক্ট সেল হচ্ছে? 5000। 5000 ইন্টু 1020, কত ভলিউম হলো? 56 লক্ষ টাকা আমার মাসে সেল হচ্ছে। কত প্রোডাক্ট, কত ডিস্ট্রিবিউটারের উপর? 100। তাহলে আমরা 2.5 কোটি যেতে হলে কত ডিস্ট্রিবিউটার লাগবে? 200, 300, 400 ধরি, রাইট? আচ্ছা, 400 ডিস্ট্রিবিউটার হলে আমার 2.5 কোটি টাকা সেল হচ্ছে, রাইট? এদিকে কত ডিস্ট্রিবিউটার হলে? 400। তাহলে আমি এই কাজটা করব না করব না? কি এই কাজটা করবো তো নাকি? তাহলে এই কাজটা যদি করি, তাহলে আমি পরিসংখ্যান পেয়ে গেলাম মাত্র 500 ডিস্ট্রিবিউটার আমাকে মার্কেটে খাড়া করতে হবে, যারা কিনা 50টা করে প্রোডাক্ট বিক্রি করে। ইয়েস আর নো? ঠিক না ভুল? তাহলে আমার যে মিশন ছিল যে আমি মানুষকে সুস্থতা দেবো, ইয়েস আর নো? তাহলে 500 ডিস্ট্রিবিউটার সমান কত প্রোডাক্ট? কি 10,000? 100 সমান তো 5,000। তা 500 সমান 25,000 লোককে সুস্থ করবো। কত লোককে সুস্থ করবো? 25,000 লোককে আমি সুস্থ করাচ্ছি, 25,000 লোককে সুস্থ করাচ্ছি, 25,000 লোককে আমি প্রোডাক্টটা দিচ্ছি। তাই আমার ইনকাম হচ্ছে কত? 35 লক্ষ টাকা। কি জানেন না? হচ্ছে না? এইবার আমি চাইছি অ্যাম্বাসাডার হবো, প্রতি সপ্তাহে অ্যাম্বাসাডার হবো। তাহলে আমাকে 2.5 কোটি টাকা ব্যবসা আনতে হলে, তাহলে আমার লেগে 400, 1600 অ্যাক্টিভ ডিস্ট্রিবিউটর আমাকে তৈরি করতে হবে। 1600 অ্যাক্টিভ ডিস্ট্রিবিউটর। আচ্ছা দাদা ভাই, কতদিন লাগতে পারে? আপনার ক বছর লাগতে পারে? আপনারা ভাবুন যে 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, 10 বছর, 15 বছর, আপনার তো জীবন চলে গেল। আপনি তো টাকা ইনকাম করতে পারছেন না।